তোমাদের যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়িয়েছি তোমাদেরকে, মানে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ক্লাসেও কিছুটা হয়তো পড়ানো হয়েছে, তাতে তোমরা দেখেছিলে যে এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম ইজ প্রপোর্শনাল টু 1/n², কেমন? অর্থাৎ শুধু এন এর উপরে ডিপেন্ড করে। এবং এটা তোমাদের এই জিনিসটা এসেছিল তোমাদের বোর থিওরি থেকেও, এন এর এন 1/n² এর প্রপোর্শনাল, কেমন? আচ্ছা, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের স্পেকট্রোস্কোপি আরো বেটার হলো, অর্থাৎ কিনা আরো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট আসলো, তখন দেখা গেল যে 1/n² যে জিনিসটা ছিল আগে, যে মানে সেটা বোর থিওরি হোক বা তোমাদের কনভেনশনাল কোয়ান্টাম মেকানিক্স প্রবলেম করেই হোক, সেটা কিন্তু আর মিলল না। অর্থাৎ আরো কিছু এক্সট্রা এক্সট্রা লাইনস পাওয়া যাচ্ছিল, কেমন? যার ফলে এই এক্সট্রা লাইনগুলোকে আমরা কিছুতেই এক্সপ্লেন করতে পারলাম না। তখন আমাদের মনে হলো যে সামহাউ দিস শুড বি এ কারেকশন টু দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং যার ফলে পরবর্তীকালে এটা আমরা দেখলাম যে ইফ উই ইনকর্পোরেট the effect of special theory of relativity, in that case it is possible to explain these spectral lines, কেমন? এবং সেটা কি করে করা হয়েছে সেটাই আমরা এখন বলতে চলেছি। আচ্ছা, তো এটা তো আমি অলরেডি গত দিনে শুরু করেছিলাম, আমি বইটা আবার দেখাই। সেটা হচ্ছে এই দেখো যে আচ্ছা, আমার লেখার মধ্যেও আছে ইন এনি কেস, যেটা হচ্ছে এই যে দেখো যে আমরা রিলেটিভিস্টিক কারেকশন করার পরে, ইউ জাস্ট রিকল, রিলেটিভিস্টিক কারেকশন করার পরে দেখেছিলাম যে একটা পার্ট এরকম H0 আছে, আর একটা পার্টে হচ্ছে তোমার H' আছে। H''টা আসছে কোত্থেকে বলো তো? বিকজ অফ দি কারেকশন ডিউ টু রিলেটিভিটি, অর্থাৎ দিস ইজ রিলেটিভিস্টিক কারেকশন। রিলেটিভিস্টিক কারেকশন অফ হোয়াট? রিলেটিভিস্টিক কারেকশন টু the original Hamiltonian H0. This Hamiltonian is already solved in your undergraduate classes. এই হ্যামিল্টনিয়ানটা কার হ্যামিল্টনিয়ান? This is the Hamiltonian atom with mass m, momentum p, এবং যেটা হচ্ছে তোমার r হচ্ছে কি বলতো? r হচ্ছে distance of the electron nucleus, assuming nucleus is very heavy। এবং এটা অবশ্য হাইড্রোজেন লাইক অ্যাটম করা আছে, কারণ জেড যদি 1 হয়ে যায় তখন হাইড্রোজেন অ্যাটম, আদারওয়াইজ ইট ইজ হাইড্রোজেন লাইক অ্যাটম, কেমন? অর্থাৎ সিঙ্গেল 1 ইলেকট্রন সিস্টেমের এইটা যে হ্যামিল্টনিয়ান, কেমন? সুতরাং এই যে ব্যাপারটা, এটা অলরেডি তোমরা সলভ করে এসছো এবং তার করেসপন্ডিং আইগেন ভ্যালু ইত্যাদি বের করে দেখেছো যে ইট অটোমেটিক্যালি ফিটস উইথ বোর থিওরি, নট এ প্রবলেম। কিন্তু পরবর্তীকালে এইটা দিয়ে কিন্তু পুরো এক্সপ্লেন করা যায়নি, তারপর এবং সেটা তার জন্য আমরা রিলেটিভিস্টিক কারেকশন নিতে শুরু করলাম। H' হচ্ছে রিলেটিভিস্টিক কারেকশন। তার আবার তিনটে পার্ট আছে। তিনটে পার্টের মধ্যে একটা হচ্ছে তোমার বলা হয়েছে কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, যেটার ভ্যালু হচ্ছে -P4/8 × c²। আর হচ্ছে H2', এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে বলেছিলাম যে এটা এলএস কাপলিং টার্ম, কেমন? এলএস কাপলিং টার্ম, দিস ইজ এলএস কাপলিং টার্ম। and the third one is called Darwin term, কেমন? এই তিনটে টার্ম কন্ট্রিবিউট করবে, কেমন? কন্ট্রিবিউট করলে অবভিয়াসলি এনার্জির একটা চেঞ্জ হবে। দ্যাট চেঞ্জেস আর কামিং বিকজ অফ দি ইনক্লুশন অফ রিলেটিভিস্টিক এফেক্ট, কেমন? কিন্তু তোমার এখানে প্রশ্নটা উঠবে যে রিলেটিভিস্টিক এফেক্ট, তার যে এফেক্ট, সেই এফেক্টটা কি প্রচন্ড বেশি? আমরা বলবো না, প্রচন্ড বেশি নয়, যাতে করে আমরা এটাকে একটা পারটার্বেশন হিসেবে ট্রিট করি। এবং সেই পারটার্বেশন ট্রিট করেই আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করব যে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন এনার্জি। পারটার্বেশন করার অর্থ হলো তোমার ওয়েভ ফাংশনটা আনচেঞ্জ থাকবে, শুধু ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি চেঞ্জেস অফ দি এনার্জি বিকজ অফ দি স্মল পারটার্বেশন কামিং ডিউ টু দ্য রিলেটিভিস্টিক এফেক্ট। এবং সেটা আমি অলরেডি শুরু করেছিলাম এবং তোমাকে বলেছিলাম যে ওয়েভ ফাংশনটা তোমাদের যা আগে ছিল, অর্থাৎ কিনা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করে যে ওয়েভ ফাংশন পেয়েছিলে, অবভিয়াসলি সেই ওয়েভ ফাংশন কিসের উপর ডিপেন্ড করেছিল? এন, এল আর এম এর উপরে ডিপেন্ড করেছিল। হোয়াট ইজ এন? এন হচ্ছে অ্যাঙ্গুলার, সরি, এন হচ্ছে তোমার কি বলেছিলে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এন এর উপরেই তো এনার্জিটা ডিপেন্ড করে। En ইকুয়াল টু -1/n², একটা সাম কনস্ট্যান্ট অফ কোর্স, কেমন? En ইজ প্রপোর্শনাল টু -1/n², কেমন? এইটা হচ্ছে এনার্জি অফ দি 1 ইলেকট্রন সিস্টেম। আচ্ছা, কিন্তু এনার্জিটা কখনোই এল বা এম এর উপরে ডিপেন্ড করেনি তোমাদের সলিউশনে, কেমন? কিন্তু ওয়েভ ফাংশনে ছিল, এবং এই জন্য তুমি এটাকে বলতে ডিজেনারেসি, তাই? এটাই ডিজেনারেট। এবং তোমাদের আমি ডিজেনারেসি কত হবে সেটাও বলেছিলাম।
কেমন, সেটা বলেছিলাম এন স্কোয়ার হচ্ছে ডিজেনারেসি হয়, কেমন, এবং তার সঙ্গে যদি স্পিনটাকে নাও তাহলে 2 × n² হয়। এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং অবভিয়াসলি তোমার আন্ডারগ্রাজুয়েট ক্লাসেও ডিসকাস করেছো, কেমন। সুতরাং এন যে ভ্যালুটা একটাই যে এনার্জি সেটা নয়, অ্যাকচুয়ালি তার মধ্যে ডিজেনারেসি আছে। দ্যাট ডিজেনারেসি ইজ নাও উই আর ট্রাইং টু লিফট, কেমন। সেই লিফটিংটা কি করে, জাস্ট যদি তুমি রিলেটিভিস্টিক কারেকশন নাও তাহলে অনেকটাই দেখবে যে ডিজেনারেসিটার ব্যাপারটা সলভ হচ্ছে, কেমন। সেটা করতে গিয়ে যে হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ দি কাইনেটিক এনার্জি, অর্থাৎ রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি টার্ম, তাই তো, রিলেটিভিস্টিক কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি। এটাকে আমি তোমাদের বলেছিলাম যে আমরা যে ওয়েভ ফাংশনটা নেব, যেটা সাই এন এল এম এল এম এস, যেখানে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এটা প্রজেকশন অফ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর এমএস টা অ্যাকচুয়ালি বসানো আছে বিকজ ইট ইজ বিকজ অফ দি স্পিন। এবং এখানে তোমাদের আমি একটু কথা বলে নিতেও চাই যে এমএস যে স্পিন কোয়ান্টাম নাম্বার, কেমন, অ্যাকচুয়ালি স্পিন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ওয়ান ইলেকট্রন সিস্টেম। কারণটা কি বলতো, ওয়ান ইলেকট্রন সিস্টেমে যখন স্পিনটা নাও, স্পিনটা একটা অ্যাডহক বসিয়ে দেওয়ার অর্থ হলো এটা একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হিসেবে থেকে যাবে, কেমন, মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হিসেবে থাকবে, ও কোনো সময় তোমার কোনো কাজে আসবে না, কেমন। এবং শুধু প্রপার ওয়েভ ফাংশনটাকে লেখার জন্য ওটা প্রয়োজন। কিন্তু যখন একাধিক ইলেকট্রন থাকবে, ফর এক্সাম্পল 2 ইলেকট্রন সিস্টেম, হিলিয়াম যেমন, সেক্ষেত্রে কিন্তু স্পিনটা বড্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ। তখন একটা আমাকে খুব কেয়ারফুলি স্পিনের ব্যাপারটা ভাবতে হবে। এখন তুমি স্পিনের ব্যাপারটা খুব না ভাবলেও চলবে। আমি তোমাদের আগের দিনে বলেও ছিলাম, দেখো যে এমএস এই যে ব্যাপারটা, এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। কারণটা কি, এর উপরে কোনো স্পিনের ব্যাপার নেই এখানে, P4/8mQ² তাহলে এমএসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর এমএস, এমএস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, তো স্পিনের যে পার্ট, স্পিন ওয়েভ ফাংশন হ্যাজ নাথিং টু ডু উইথ দিস পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। অতএব ওই স্পিনটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেটেড হয়ে ওয়ান হয়ে যাবে, বিকজ দিস ইজ নর্মালাইজড ইউনিটি। এই কথা তোমাদের আগের দিনে বলেছিলাম। বলার পরে আমি বলেছিলাম দিস ক্যান বি অ্যারেঞ্জড ইন দিস ওয়ে, T², কেমন, T², T² হচ্ছে তোমার দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি, স্কোয়ার অফ দি কাইনেটিক এনার্জি, অবশ্যই স্কোয়ার অফ দি কাইনেটিক এনার্জি টার্ম। তারপরে তার এক্সপেকটেশন ভ্যালুটা আমরা বার করেছিলাম, যেটা তোমরা নর্মালি কোয়ান্টাম মেকানিক্সে ভীষণভাবে করতে অভ্যস্ত। এবং ফাইনালি উই গট দিস এক্সপ্রেশন -En Z alpha² /n² ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে এনার্জির যে চেঞ্জ বিকজ অফ দি কি, রিলেটিভিস্টিক কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, তার যে চেঞ্জ, সেই চেঞ্জটা কত হয় বলতো। এই অংশটাকে তুমি একটু ভাবো, এটাকে দেখে দেখো, এটা দেখলে বুঝতেই পারছো যে Z alpha², আলফাটা তো এমনিতেই ছোট, আলফাটা কি, আলফাটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, আলফাটা ছোট, তাই তো। আর আগে কি ছিল বলতো, এনার্জি ইএন ছিল, অর্থাৎ এন এর উপরে ডিপেন্ড করছিল। তাহলে তার সঙ্গে একটা ফ্যাক্টর হিসেবে গুণ হয়েছে এইটা, অ্যাকচুয়ালি এটা কারেকশন যদিও, তো ইট ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি, স্টিল ইট হ্যাজ সাম ভ্যালু, কেমন। অর্থাৎ এটা কিন্তু ভ্যালুটা আছে কিন্তু স্মল যদিও। অবভিয়াসলি এই কারেকশনটা কোথায় ভীষণ এফেক্ট করবে বলতো, যখন এনটা তোমার বেসিক্যালি ছোট হবে, এনটা ছোট হলে খুব স্বাভাবিকভাবে এই কারেকশন কাইনেটিক এনার্জি টার্মটা একটু বড় হয়ে যাবে, কেমন। জাস্ট রিলেটিভ ম্যাগনিটিউড থেকে বুঝতে পারছো যে কিসের উপর ডিপেন্ড, এন স্কয়ার উপর ডিপেন্ড করছে, কারণ জেড আলফা এগুলো তো ফিক্স থাকবে। সুতরাং আমি ভাবতে পারি যে বেসিক্যালি এন ইকুয়াল টু 1 আছে ফর এক্সাম্পল, সেক্ষেত্রে হয়তো ডেল্টা ইউয়ানটা বড় হবে কিছুটা, তবুও এমন কিছু বড় হবে না, কারণটা হচ্ছে আলফা ইজ ইটসেলফ স্মল কোয়ান্টিটি, কেমন। আর সুতরাং জেড আলফা স্কোয়ার করার অর্থই হচ্ছে আরো ছোট হয়ে যাওয়া। তো এনিওয়ে স্টিল ইট হ্যাজ সাম কারেকশন, ওকে। সুতরাং উই হ্যাভ গট দ্য কারেকশন ফ্যাক্টর লাইক দিস। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে যে উই হ্যাভ টু টেক কেয়ার দি স্পিন অরবিট কাপলিং টার্ম। স্পিন অরবিট, সো দিস ইজ কামিং বিকজ অফ দি স্পিন, দিস ইজ ফ্রম দি অরবিটাল আঙ্গুলার মোমেন্টাম। তোমরা অলরেডি তোমরা এলএস কাপলিং টার্ম পড়েছো কোনো একটা, মানে কোনো না কোনো কনটেক্সটে, খুব ইয়ে মানে কষ্ট করেই পড়েছো। কারণটা হচ্ছে গুড ফ্রাইডে, হ্যাঁ গুড ফ্রাইডে জানি, ক্লাস নিচ্ছি রে, কি করবো আমি। আচ্ছা বেশ। সুতরাং দেখো যে এলএস কাপলিং টার্ম তোমরা যখন পড়েছিলে বিএসসি লেভেলে, তোমাদের মাস্টারমশাই যখন পড়িয়েছিলেন খুব অ্যাডহক বেসিসে ঢুকিয়েছিলেন, একদম অনেক সময় বোধহয় জিওমেট্রিক কনসেপ্ট থেকে ঢুকিয়েছিলেন এবং বলেছিলেন অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে তুলনীয় স্পিনটা, এবং সেটাকে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে ইত্যাদি। এবং তোমাদের নিশ্চয়ই খুশি হওয়ার কোনো কারণ ছিল না যে ওটা একটা জোর করে ঢোকানোর মতো মনে হয়েছিল, কেমন।
কিন্তু এখন দেখতে পেয়েছো যে রিলেটিভিস্টিক কারেকশনের জন্য স্পিনটা কিন্তু অটোমেটিক, কারণ ডিরাক অলরেডি তার হ্যামিল্টনে ঢুকিয়েছিল প্রথম থেকেই, এবং তারপরে সেই হ্যামিল্টনটা যেহেতু এক্সপ্লেন করা গেছে সবকিছু, তাহলে স্পিনটা অটোমেটিক ইনক্লুশন ইন ইওর ডিরাক হ্যামিল্টনিয়ান। সুতরাং তোমাকে স্পিনটার জন্য ওই কসরত করতে হয় না যে এটা অ্যাঙ্গুলার মোমেন্টের মতো দেখতে, তার অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যালজেব্রা মেনে চলবে, এইসব কথা বলার প্রয়োজনই নেই। কেমন? কারণ এটা পাউলি স্পিন ম্যাট্রিক্সের থ্রু দিয়ে ঢুকে গেছে অলরেডি ইন ইওর রিলেটিভিস্টিক কোয়ান্টাম রিলেটিভিস্টিক কারেকশন। কেমন? যাই হোক, আমার সোজা কথা, এলিস কাপলিং টার্মটা আমাকে এখন হ্যান্ডেল করতে হবে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে। আগে তোমরা যেটা করেছিলে খুব কষ্ট করে করেছিলে, এখন কিন্তু স্মুথ স্মুথ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে, আর অ্যাট দ্য সেম টাইম এটা যখন আমি এক্সপেকটেশন ভ্যালু বের করব, কেমন, এখানে ওয়েভ ফাংশনটা কি নেব সেটা তো প্রশ্ন। অর্থাৎ আমি ওয়েভ ফাংশনটা নেব কি আগেকার যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করে যে ওয়েভ ফাংশন থেকে সেটা সাই এন এল এম, সেটা করলে তো হবে না, কারণ এস বলে বসে আছে। কেমন? এস বসে আছে, তাহলে সাই এন এল এম এল আর একটা কি হবে, অর্থাৎ আর একটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার হবে। কেমন? কিন্তু এরকম ওয়েভ ফাংশন কি তুমি পেয়েছো যে ওয়েভ ফাংশন স্পিন কোয়ান্টাম নাম্বারের উপরে এটা এটা কি করে কাজ করবে? যে যদি আমি জাস্ট বলতে যাই, যদি বলে মনে করো এস জেড, সরি, আচ্ছা বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বোর্ডটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এস জেড যদি মনে করো আলফার উপরে কাজ করে, কিন্তু এটা এটা কি বলেছিলাম, এটাকে বলেছিলাম আপ স্পিন, তাই না? 1 0 টাইপের স্পিন, তাই তো? এস জেড যদি আলফার উপরে কাজ করে, ইট উইল গিভ ইউ হাউ মাচ ভ্যালু ইট উইল গিভ ইউ, এটা হচ্ছে cos h/2, এটা হচ্ছে স্পিনের ভ্যালুটা, তাই তো? cos h/2 আলফা, এরকম একটা ব্যাপার দেবে। এটা আপ স্পিন, আপ স্পিন মানে হাফ ক্রস এইচ, তাই তো? কিন্তু যদি এস জেড যদি মনে করো বিটার উপরে কাজ করে, তুমি তাহলে পাবে কি বলতো, -cos h/2 বিটা। কেমন? আচ্ছা, তুমি যদি কেট দিতে লিখতে অভ্যস্ত, কেট দিয়ে লেখো, কোনো আপত্তি নেই। কেমন? সুতরাং এইরকম ভাবে লিখতে হয় তোমাদের। অর্থাৎ এস জে বলতো আইগেন অপারেটর অফ হোয়াট, আইগেন অপারেটর অফ দি স্পিন ফাংশন। কেমন? সেটা আলফারও হতে পারে, বিটার উপরেও হতে পারে। কেমন? ডিপেন্ডিং আপন the wave function বা rather কেট, value will be like this. এটা তো একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। কেমন? দিস ইজ আইগেন ভ্যালু ইকুয়েশন, দিস ইজ আইগেন ভ্যালু ইকুয়েশন। কিন্তু তোমরা তো এরকম তো দেখোনি এস এক্স আলফার উপরেও কাজ করলে কত হবে, তাই না? সুতরাং এস জেড আলফার উপরে কাজ করতে পারে, এস এস স্কোয়ার আলফার উপরে কাজ করতে পারে। এস এস স্কোয়ার আলফার উপরে কাজ করলে কি হবে, এস ইন্টু এস প্লাস ওয়ান করে তোমরা, যেহেতু একটা ওয়ান ইলেকট্রন মাত্র, এইচ স্কোয়ার হবে, 3 এর 4 এইচ স্কোয়ার আলফা হবে। তাহলে দিস ইজ ইউর আইগেন ভ্যালু অফ হোয়াট, আইগেন ভ্যালু অফ এস স্কোয়ার অপারেটর, তাই তো? স্কোয়ার অফ দি স্পিন অপারেটর, তার কত অ্যাঙ্গেল আইগেন ভ্যালু হয়, 3 এর 4 এইচ স্কোয়ার। এই 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 ক্ষমতাটা তোমার কোথেকে আসছে? তোমরা জানো এস স্কোয়ার আর এস জেড এরা কিন্তু কমিউট করে, তাই তো? এস স্কোয়ার আর এস জেড দে কমিউট উইথ ইচ আদার, দেয়ারফর দে হ্যাভ দ্য সেম আইগেন ফাংশন। অর্থাৎ আলফা যদি এস স্কোয়ারের আলফা আইগেন ফাংশন হয়, এস জেড এর আইগেন ফাংশন বা উল্টোটাও সত্যি। কেমন? সুতরাং এটা দে হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, দ্যাট ইজ হোয়াই দিস ইজ পসিবল। কিন্তু যদি এস এক্স অপারেটর নাও, অর্থাৎ কিনা এক্স কম্পোনেন্ট অফ দি স্পিন, this is not an eigen operator of the upspin wave function। অর্থাৎ এই যে আপস্পিন ওয়েভ ফাংশন আলফা লিখছি, তার কখনোই আইগেন অপারেটরটা এস এক্স হতে পারে না, কারণ এস এক্স এস জেড এর সাথে কমিউট করে না, নেভার। এস এক্স এস জেড ইজ নট ইকুয়াল টু জিরো, তাই তো? এই কথাটা বলছি কেন? এই কথাটা বলছি এই জন্য যে দেখো এই বইতে যেটা রয়েছে, এখন এল ডট এস, এটা যখনই ভাঙবে, এল ডট এস মানে কি, এল এক্স এস এক্স প্লাস এল ওয়াই এস ওয়াই প্লাস এল জেড এস জেড, এই সমস্ত আসবে। কেমন? সুতরাং এস এক্স এর আইগেন ভ্যালুগুলো তো পেতে হবে তোমাকে, সেটা সম্ভব নয়। সেটা সম্ভব নয় বলে তুমি কি করবে তাহলে? আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের এমন একটা ওয়েভ ফাংশন খুঁজে পেতে হবে যে ওয়েভ ফাংশনটা
সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করবে বা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হবে অফ দ্য ইউজফুল অপারেটরস। হোয়াট আর দ্য ইউজফুল অপারেটরস? সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে তুমি যেমন এল স্কোয়ার তৈরি করেছিলে, এল স্কোয়ার বলে কোনো কিছু ছিল না পৃথিবীতে, এল স্কোয়ার তৈরি করেছিলে বিকজ এল স্কোয়ারটাকে দেখেছিলে যে এল স্কোয়ার এল জেড এর সাথে কমিট করে, এল স্কোয়ার হ্যামিল্টনিয়ানের সাথে কমিট করে। সুতরাং হ্যামিল্টনিয়ান যখন সলভ করে ফেললে মানে কি হ্যামিল্টনিয়ান সলভ করা মানে কি? শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে ফেলেছো। শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করা মানে কি? ওয়েভ ফাংশন পেয়ে গেছো, তাই তো? তাহলে ওই ওয়েভ ফাংশন যেটা হ্যামিল্টনিয়ানের ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন এল স্কোয়ারের ওই ওয়েভ ফাংশন হবে, কারণ এইচ এর সাথে এল স্কোয়ার কমিট করে, এল জেড এর সাথেও যেহেতু কমিট করে, এল স্কোয়ার এল জেড এইচ এরা সবাই একে অপরের সাথে কমিট করে বলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। কেমন? আমরা ঠিক এই জিনিসটাকেই কাজে লাগাতে চাই। তাহলে আমরা ডিফাইন করছি এইভাবে যে আমরা মনে করো এল আর এস আলাদাভাবে না ভেবে আমরা বলতে শুরু করলাম যে আচ্ছা এই H2 প্রাইম মানে দিস ইজ স্পিন অরবিট কাপলিং টার্ম, তার মধ্যে এই ফ্যাক্টরটা আছে, বুঝতেই পারছো যে জিটা এজ এ ফাংশন অফ আর, অর্থাৎ এই পুরো জিনিসটাকে জিটা লেখা হয়েছে 1/r dvdr। কেমন? সুতরাং এই ডিভি ভিটা আবার জানো তোমরা, ভিটা হচ্ছে তোমার কুলাম্ব পটেনশিয়াল, সেটা ভিআর হচ্ছে -z²/4πε0। তার মানে জিটা আর বেসিক্যালি কি বলতো, জিটা আর হচ্ছে 1/2m²c² z²/4πε0 1/r³। বুঝতে পেরেছো? তার মানে আমার পুরো ব্যাপারটা কি দাঁড়ালো বলতো, H2 প্রাইম মানে হচ্ছে জিটা আর এর ভ্যালুটা বসিয়ে দেবে, এল ডট এস করবে, তাই তো? তাহলে তার এক্সপেকটেশন ভ্যালু বের করবে। কিন্তু এক্সপেকটেশন ভ্যালু বার করবে কি করে যদি আইগেন ফাংশন জানো? আইগেন ফাংশন তো জানতে হবে তার আগে। তাহলে আইগেন ফাংশনটা আগে জানতে হবে। হোয়াট উইল বি দা আইগেন ফাংশন ফর ক্যালকুলেটিং দা এক্সপেকটেশন ভ্যালু। কিন্তু আইগেন ফাংশন করতে গিয়ে তো আমি ভীষণ বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছি? যে সাই এনএল এমএল এমএস এটা তো হচ্ছে না রে বাপু। কেমন? এমএল এমএস ছিল কতক্ষণ, যখন নাকি এল স্কোয়ারের আইগেন ফাংশন ছিল। তাহলে আমরা এখন যেটা ডিফাইন করতে চলেছি দেখো, যে আমরা ঠিক একই রকম ভাবে আমরা বললাম যে এই জে অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নামে একটা জিনিস ডিফাইন করলাম, জে ইকুয়াল টু এল প্লাস এস। বুঝতে পেরেছো? এখানে বোঝার কিছু নেই, জাস্ট আই এম ডিফাইনিং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হুইচ ইজ দ্য সাম অফ ভেক্টর সাম, অফ কোর্স ভেক্টর সাম অফ এটাকে কি বলো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এন্ড এস হচ্ছে তোমার কি বলতো, এস হচ্ছে দিস ইজ দ্য স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামও বলা হয়। তাহলে এটাকে যদি স্কোয়ার আউট করলে দেখা যাবে এল ডট এস ইকুয়াল টু হাফ জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে এল ডট এস যখনই করে ফেললে না, সেই এল ডট এস, তার মানে আমি তো এল ডট এস টা ভ্যালু বের করতে হবে, আমার এটুকু মনে আছে। তার মানে এল ডট এস এর ভ্যালু বের করা আর এইটার ভ্যালু বের করা একই ব্যাপার। তাহলে আমি এমন একটা কিছু পেতে চাই, এমন ওয়েভ ফাংশন পেতে চাই যে ওয়েভ ফাংশন তার আইগেন অপারেটর গুলো এগুলো হবে। এল স্কোয়ারের আইগেন অপারেটর তো আমার অরিজিনাল ওয়েভ ফাংশন, নো প্রবলেম। এস স্কোয়ারের আইগেন অপারেটর আমার অরিজিনাল ওয়েভ ফাংশন, নো প্রবলেম। তাহলে জে স্কোয়ারের জন্য আমাকে একটা ভাবতে হবে, জে স্কোয়ার মানে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমি তার জন্য একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার ফিক্স আপ করব। তার মানে আমার ওয়েভ ফাংশনটা কেমন হবে? আমার ওয়েভ ফাংশনটা হবে সাই এন এল, এখানে লেখা আছে না, আচ্ছা এইটা হবে না, এম জে হয়ে যাবে ওটা, আচ্ছা এই যেখানে আছে সাই, দেখো ভালো করে দেখো, সাই এন এল জে এম জে, দিস উইল বি দা ওয়েভ ফাংশন। অর্থাৎ আমার নতুন যে ওয়েভ ফাংশনটা এখানে যেন অ্যাজ ইফ কি বলতো, অ্যাজ ইফ এই যেটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে রেখেছি আর একটা এম জে, আমি আরেকবার রিপিট করছি, এন এল জে এম জে, এই জিনিসটা আসবে। কারণটা কি, আমি এর যে আইগেন ফাংশন সেটাকে আমি দেখতে চলেছি। এই আইগেন ফাংশনটা কার উপরে ডিপেন্ড কি করবে না, জে স্কোয়ারের আইগেন ফাংশন হতে হবে এবং সেটা হবে এন এল জে এফ জে। এটা কোথেকে পেলাম আমি? জাস্ট অফ ইউর এল স্কোয়ার অপারেটর। কেমন? আমি এখানে এই জিনিসটা করার পরে আমি তাহলে কি হবে, ওই যেমন এল এর ভ্যালুটা যেমন, সরি এখানে এম জে লিখেছে, আচ্ছা এম জে মানে কি, প্রজেকশন অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তাই তো?
অর্থাৎ আগে যেমন তোমার ml লিখছিলাম সেটাকে mj লিখেছি। m যেটা কোথা থেকে কত ভ্যারি করবে, মাইনাস জে থেকে প্লাস জে। অর্থাৎ আগে যেমন তোমার মাইনাস এল টু প্লাস এল ভ্যারি করছিল ml এর ভ্যালুটা, তেমনি এটা মাইনাস জে থেকে প্লাস জে ভ্যারি করবে, কেমন? আর যেটা কত বলতো, জে এর লোয়েস্ট ভ্যালুটা হাফ হবে কিন্তু, অর্থাৎ জে এর লোয়েস্ট ভ্যালু হাফ হবে, আর জে এর ভ্যালুটা কত হবে, এল প্লাস হাফ থেকে এল মাইনাস হাফ পর্যন্ত, মানে এল প্লাস মাইনাস হাফ হবে সবসময়, যেটা এল নট ইকুয়াল টু জিরোর জন্য। এল ইকুয়াল টু জিরোর জন্য হাফ হবে, আরেকটু এক্সপ্লেন করছি পরে, কেমন? এবং অবভিয়াসলি জে স্কোয়ারের জন্য যে আইগেন ভ্যালু হবে সেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার। নাও ইউ আর সেফ। তাহলে এল ডট এস এর আইগেন ভ্যালুটা আমি ওই মানে যে কি বলে ওটার নাম বলেছিলাম কি, স্পিন অরবিট কাপলিং টার্ম, সেটাকে আমি ইজিলি আমি বের করতে পারি। তার মানে জিটা আর এল ডট এস এর বদলে কি লিখবো, হাফ ইন্টু জে স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটাই তো করেছি, এইটাই করলাম। এল ডট এস মানে হাফ ইন্টু দিস, তাহলে এই এল ডট এস এর বদলে এল ডট এস এখানে হাফ ইন্টু জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। আর জিটা আর এর বদলে কি লিখবো, জিটা আর এর বদলে 1/2 এম স্কোয়ার সি স্কোয়ার জেডি স্কোয়ার বাই 4πε0 1/r কিউ। তাহলে এইবারে আই এম রেডি টু ক্যালকুলেট দ্য এক্সপেকটেশন ভ্যালু ইন টার্মস অফ মাই নিউ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, কেমন? আচ্ছা, তুমি গ্রাউন্ড স্টেট কথাটা কেন বলছি বলো তো, বিকজ বিফোর পারটারবেশন এই জিনিসটা আমাকে ঠিক করে নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো ডেল্টা ই টু তাহলে কত হবে, ডেল্টা ই টু হবে এই যে ব্যাপারটা দাঁড়ালো, এখানে জে স্কোয়ার এর উপরে যখন অপারেট করবে, আমি তো বলেই দিলাম জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বেরোবে, মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বেরোবে, আর এইটা এস স্কোয়ারের জন্য কত আসবে, এটার জন্য আসবে 3/4 এইচ স্কোয়ার আসবে। তাহলে এইচ স্কোয়ার গুলো পুরোটাই কমন চলে গেল, তাহলে এইচ স্কোয়ার বাই 2 এই পুরো জিনিসটা কমন চলে গেল। আর এগুলো তো তোমার এটা তোমার কি কাজ করবে বলতো, ওই এল জে ইত্যাদি গুলো কাজ করে ওটা বেরিয়ে চলে গেল, তারপরে কি পড়ে থাকবে, জিটা আরটা পড়ে থাকবে। তার মানে তোমার বের করতে হবে কি বলতো, জিটা আর এর এক্সপেকটেশন ভ্যালু, কেমন? তাহলে মাইনাস এইচ স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাইড বাই জে প্লাস 1 মাইনাস এল প্লাস 1 মাইনাস 3/4 multiplied by the expectation value of zeta r. কেমন? হোয়াট ইজ জিটা আর? জিটা আর একটু আগে বললাম কি এক্সপ্রেশন, 1/2 m স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার বাই 4πε0 1/r কিউব, যেটা ছিল তার এক্সপেকটেশন ভ্যালু। এটা নোন ভ্যালু, 1/r কিউবের এক্সপেকটেশন ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হলো, জেড কিউব বাই a0 কিউব n কিউব এল হাফ ইন্টু এল প্লাস 1, কেমন? এইবারে এল যদি নট ইকুয়াল টু জিরো, বুঝতেই পারছো যে এল ইকুয়াল টু জিরো হলে তোমার একটা গন্ডগোলের ব্যাপার আছে, এল ইকুয়াল টু জিরো হলে ব্লক করবে। সুতরাং এল যদি নট ইকুয়াল টু জিরো হয়, ফর এক্সাম্পল, কেমন, এল যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমাদের এই জিনিসটা ফলো করবে, ডেল্টা ই টুটা কত হবে, এইগুলো এখানে তোমার ইন টার্মস অফ তোমার ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট লেখা হলো, মানে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট মানে ই স্কোয়ার বাই 4πε0 hc, এগুলো ট্রান্সফারটা করে নিতে হবে। বিষয়টা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, এটা নিয়ে কোন রকম ঝঞ্ঝাট হবে না তোমাদের, কেমন? সুতরাং এম সি স্কোয়ার জেড আলফা টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি লেখা হলো ফর এল নট ইকুয়াল টু জিরো, কেমন? এল নট ইকুয়াল টু জিরো, অবভিয়াসলি এল নট, এটার সাথে কি হবে বলতো, এল নট ইকুয়াল টু জিরো হলো ঠিকই, কিন্তু জে এর ভ্যালুটা কি হতে পারে, এল প্লাস হাফ থেকে এল মাইনাস হাফ এই জিনিসটা হতে পারে, এল প্লাস হাফ হতে পারে, এল মাইনাস হাফ হতে পারে। আমার কথাটা বুঝতে পারছো? অর্থাৎ স্পিনটা কি হতে পারে, স্পিনটা আপ স্পিন হতে পারে, তখন জে ইকুয়াল টু এল প্লাস হাফ। স্পিনটা যদি ডাউন স্পিন হয়, জে ইকুয়াল টু এল মাইনাস হাফ। অর্থাৎ স্পিন আপের জন্য এইটার সাথে এল গুণ হবে, আর স্পিন ডাউনের জন্য মাইনাস এল মাইনাস 1 হবে। জাস্ট ইউ গো থ্রু দিস, ইউ উইল গেট ইট, কেমন? আই ক্যান অ্যাসিওর ইউ, কেমন? অর্থাৎ কিনা যে এই জিনিসটা যখন এল মাইনাস হাফ করবে, এস এর জায়গায় বসিয়ে নেবে, ইত্যাদি ইত্যাদি করলে ইউ ক্যান গেট ইট ব্যাক, এবং ডেল্টা ই টু ইকুয়াল টু দিস, কেমন? এবং এটাকে আরেকটু বোধহয় একটু সিম্পলিফাই করেছি ইন টার্মস অফ এনার্জি ইএন, মাইনাস ইএন জেড আলফা স্কোয়ার টোয়াইস এন এল ইন্টু দিস, ইন্টু এল যখন নাকি স্পিন আপ, যখন নাকি স্পিন ডাউন, এল মাইনাস হাফ। অবশ্যই তুমি এল নট ইকুয়াল টু জিরো এর জন্য, কেমন? এল যদি নট ইকুয়াল টু জিরো হয়, তবেই এই জিনিসটা তোমার সম্ভব, কেমন? অর্থাৎ ডেল্টা ই টু এই কারেকশনটা হবে। আচ্ছা, এল ইকুয়াল টু জিরো হলে কি হবে, এল ইকুয়াল টু জিরো হলে অবভিয়াসলি তোমার কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামটাই থাকবে না তো এল ইকুয়াল টু জিরো হওয়ার অর্থ, তার মানে এই কোনো এই কারেকশন ফ্যাক্টরটাই এক্সিস্ট করবে না।
আমার কথাটা বুঝতে পারলে? ফর L equal to 0 the spin orbit interaction vanishes itself, delta E to 0 হয়ে যাবে। যদি L not equal to 0 হয় তাহলে ডিপেন্ডিং আপন দ্য স্পিন up or spin down, the corresponding correction to the কি বলবে spin orbit coupling term, correction of the spin orbit coupling term সেটা কত হবে? এইটা ইনটু দিস। কেমন? L equal to 0 হলে তোমার এই ডেল্টা E2 টা প্রয়োজন হবে না, কিন্তু তারপরে কি হবে কি, তাহলে দেখো কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম এইটা তো রইলই। এটা কত ছিল দেখো, আগে আমি বার করেছিলাম। এখানে L equal to 0 হলে কোনো কিছু ঝঞ্ঝাট নেই, কিন্তু L equal to 0 হলেও তার একটা ডেল্টা E1 টা থাকবে তখনও L equal to 0 এর জন্য। কেমন? কিন্তু L equal to 0 হলে স্পিন অরবিট কাপলিং টার্ম এক্সিস্ট করবে না। নাও হোয়াট উইল হ্যাপেন ফর দ্য ডারউইন টার্ম? ডারউইন টার্মটা কি ছিল? টার্মটা ছিল এইটা, পাই ক্রস h স্কয়ার টুয়াইস m স্কয়ার c স্কয়ার z স্কয়ার বাই 4 pi epsilon 0 ডেল্টা r। L equal to 0 এর জন্য সার্ভাইভ করবে কেবল। কেমন? ডেল্টা আর এটা অবভিয়াসলি কি, r equal to 0, r equal to 0 এর জন্য এটা নন জিরো ভ্যালু। r equal to 0 এর জন্য সেটা কি হয় বলো তো? স্ফেরিক্যাল ওয়েভ ফাংশন হয়, এবং সেটা L equal to 0। তোমরা যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করেছো তখন সেটা তোমরা দেখেছিলে L equal to 0 হবে তোমার। সো অবভিয়াসলি ডেল্টা E3, তাহলে এটা কি হবে? এটার এক্সপেকটেশন ভ্যালু বের করা মানে কি, বেসিক্যালি ডেল্টা ফাংশনের এক্সপেকটেশন ভ্যালু বের করছো ফর L equal to 0। L equal to 0 মানে কি, n l m, l 0 মানে কি m ও 0, তাহলে psi n 0 0 ডেল্টা r psi n 0 0, এবং এটা অবভিয়াসলি স্কয়ার করলে ফাইনালি ইউ উইল গেট ব্যাক ইওর এক্সপেকটেশন ভ্যালু দিস, অর্থাৎ ডেল্টা E3 equal to minus en z alpha square by n for L equal to 0। কেমন? তাহলে আমার টোটাল যে কারেকশন অফ হোয়াট? কারেকশন ডিউ টু দ্য স্পিন অরবিট এফেক্ট, সরি কারেকশন ডিউ টু দ্য রিলেটিভিস্টিক এফেক্ট। সেই রিলেটিভিস্টিক এফেক্টের জন্য কি হবে? ডেল্টা E1 প্লাস ডেল্টা E2 ডেল্টা 3, তিনটে যোগ করতে হবে। এই তিনটে মিলিয়ে তোমার এফেক্টটা হবে। সেই তিনটে মিলিয়ে এফেক্টটা কত দাঁড়াবে? সেটা ডেল্টা EN যে দেখা যাবে, অর্থাৎ EN যে মানে কি বলতো, দিস ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি। সেটা কত হবে? En ইন্টু জেড আলফা স্কোয়ার বাই এন। এগুলো ঠিকঠাক যোগ করতে হবে তোমাকে, করলে দেখবে এন বাই জে প্লাস হাফ মাইনাস 3/4। এর মধ্যে তোমার একটু অ্যালজেব্রা তোমাদের করতে হবে, অর্থাৎ যোগগুলো বসে ধৈর্য ধরে করতে হবে। তাহলে ডেল্টা EN যে মানে কি, দিস ইজ দ্য কারেকশন ফ্যাক্টর, তাই তো? কারেকশন এনার্জি টু দ্য এনার্জি টার্ম, অর্থাৎ এনার্জির যে কারেকশন বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট, সেই কারেকশনটা কত? En ইন্টু জেড আলফা স্কোয়ার বাই এন স্কোয়ার n by j plus half minus 3/4। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। কিরকম ইন্টারেস্টিং না, দেখো এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করছে? এনার্জিটা ডিপেন্ড করবে n এর উপরে আর j এর উপরে। ফাইনালি তুমি তো একটা আলাদা করে ধরবে না, কেমন? তুমি এল এস আলাদা করে ধরার দরকার নেই। তার মানে কি, এনার্জিটা ডিপেন্ড করবে শুধুমাত্র n, অর্থাৎ যেটা তোমরা বলো টোটাল, সরি যেটাকে তোমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলো n, আর একটা কিসের উপর ডিপেন্ড করবে? জে এর উপরে, অর্থাৎ কিনা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারের। তার মানে বুঝতে পারছো, স্পিন কোয়ান্টাম নাম্বারও তোমার কিছু আসছে না লাস্ট এনার্জি এক্সপ্রেশনে, আর একটা হচ্ছে কি বলতো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও তোমার লাস্ট এক্সপ্রেশনে আসছে না। তার বদলে কি আসছে? তার বদলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার চলে আসছে। তাহলে ডেল্টা ইন জে ইকুয়াল টু দিস। তাহলে টোটাল এনার্জিটা তাহলে কি হবে বলতো? টোটাল এনার্জিটা অবভিয়াসলি ইএন জে ইকুয়াল টু ইএন প্লাস এই টার্মটা ইএন, অর্থাৎ 1 প্লাস জেড আলফা স্কয়ার এইচ স্কয়ার n by j plus half minus 3/4। So this is the, sorry, পিছনে চলে গেলাম। তাহলে দেখো যে এই যে ব্যাপারটা দাঁড়ালো যে, সরি, এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম বা 1 ইলেকট্রন অ্যাটম বলো, ইলেকট্রন অ্যাটম ইজ ইকুয়াল টু দিস। এই পুরো জিনিসটা আসছে বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন। তার মানে আগে যেটা পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে ইএন শুধু, এখন ইএন এর সাথে এই টার্মটা তোমার অ্যাড হয়ে গেছে, তাই তো? এই টার্মটা তোমার অ্যাড হয়ে গেছে, সুতরাং ইউ আর গেটিং সাম মোর এক্সট্রা টার্ম ইএন ইনটু দিস। আচ্ছা, এটা ভারী অদ্ভুত ব্যাপার দাঁড়ালো। কি ব্যাপার বলতো?
En তো ইটসেলফ নেগেটিভ। En এর ভ্যালুটা কত ছিল? En ইজ প্রপোর্শনাল টু -1/n স্কয়ার। সেটি তো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে তোমরা সলভ করেছিলে। তাহলে এটা যদি নেগেটিভ হয় আর এটা কি 1 প্লাস, এটা কি, এটা সবসময় পজিটিভ, দেখো এইটা পজিটিভ, স্কয়ার আছে যেহেতু, n/j প্লাস হাফ, তাই তো? এনটা কি হতে পারে? এনটা মনে করো কি ভ্যালু হতে পারে? n ইকুয়াল টু 1 হতে পারে, তাই তো? n ইকুয়াল টু 1 হলে মানে সবচেয়ে ছোট ভ্যালু n এর সবচেয়ে ছোট ভ্যালু কি হতে পারে? n ইকুয়াল টু 1 হতে পারে। n ইকুয়াল টু 1 হলে তাহলে তার l এর ভ্যালু কত হতে পারে? l এর ভ্যালু তাহলে অবভিয়াসলি 0 হতে পারে। l এর ভ্যালু যদি 0 হয় তাহলে j এর ভ্যালু কত হতে পারে? j এর ভ্যালু মিনিমাম হয়ে যাবে, তাহলে হাফ। হাফ আর হাফ মিলিয়ে 1 হয়ে যাবে, তাহলে এটা টোটালটা 1 হয়ে গেল n যদি 1 হয়। তাহলে 1 মাইনাস 3 এর 4, দিস ইজ পজিটিভ। ইউ ক্যান চেক, দিস ফ্যাক্টর ইজ অলওয়েজ পজিটিভ, ইউ ক্যান চেক। আমি n ইকুয়াল টু 1 এর জন্য দেখিয়ে দিলাম যে দিস ইজ অলওয়েজ পজিটিভ, কেমন? সুতরাং এটা অলওয়েজ পজিটিভ হওয়ার অর্থ কি? তাহলে 1 এর থেকে একটু এটা বেড়ে যাবে, 1 প্লাস সামথিং হবে। তার মানে যেটা এনার্জি ছিল ইএনটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে? এটা আরো নেগেটিভ হয়ে যাবে, তাই তো? অর্থাৎ ইএন থেকে আরো নিচে চলে যাবে। ইএন মনে করো আমি যদি ইএনটাকে আমি যদি এরকম ভাবি, অর্থাৎ আমি যদি ইএনটাকে এরকম একটা এনার্জি ভাবি, সরি এনার্জি লেভেল ভাবি, তাহলে এখন কারেকশন হওয়ার ফলে কি হবে বলতো? কারেকশন হওয়ার ফলে এরকম একটা আরো নিচের দিকে চলে যাবে, কেমন? এই কারেকশনটা কেন বলতো? এইটা হচ্ছে রিলেটিভিস্টিক কারেকশন। রিলেটিভিস্টিক কারেকশন হয়ে যাচ্ছে এটা, বুঝতে পেরেছো? তার মানে আমি এনার্জি, তার মানে কি, এনার্জি ইজ নাও বিকামিং ডিপার কম্পেয়ার টু দ্য আর্লিয়ার ভ্যালু। কেন এই ডিপারটা হচ্ছে? বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা দাঁড়ালো যে ইএন ইকুয়াল টু দিস। এটা থেকে তুমি কি পাবে? এটা থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, আগে তুমি এনার্জিটা দেখতে পাচ্ছিলে শুধুমাত্র এন এর উপরে ডিপেন্ড করছিল। নাও দি এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম ডিপেন্ডস অন নট অনলি এন বাট অলসো অ্যানাদার কোয়ান্টাম নাম্বার হুইচ ইজ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তাই তো? তাহলে এইবারে আমি যদি মনে করো এন এর যদি কোনো একটা ভ্যালু ভাবি, তাই তো? তাহলে ভাবার অর্থ হলো জে এর ভ্যালুটা কত থেকে কত অব্দি ভ্যারি করবে, কেমন? তাহলে এন এর ভ্যালুটা যখনই ভ্যালু, মনে করো এখানে আসছি ফাইন স্ট্রাকচার স্প্লিটিং, এটাই আমার আজকে টপিক হিসেবে মতো। ফাইন স্ট্রাকচার স্প্লিটিং, দেখো ফাইন স্ট্রাকচার স্প্লিটিং আমার ভ্যালুটা কি হতে, আচ্ছা একটা জিনিস তোমাকে বলে নি, আমাদের বলেছিলাম জে এর ভ্যালুটা কত অব্দি ভ্যারি করে। এল মাইনাস হাফ হতে পারে, কিন্তু লোয়েস্ট ভ্যালুটা হবে তোমার কত? হাফ। লোয়েস্ট ভ্যালুটা কখন হবে বলো তো? এল ইকুয়াল টু 0 এর জন্য। এল ইকুয়াল টু 0 এর জন্য জে এর ভ্যালুটা কত হবে? হাফ, ওটাই লোয়েস্ট ভ্যালু জে এর, কেমন? আচ্ছা এইবারে আমার যে কোনো একটা এন এর ভ্যালুর জন্য এল এর কত ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে? এল মাইনাস 1, তাই তো? এল মাইনাস 1, তাহলে জে এর ভ্যালু কত হতে পারে? জে এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এল মাইনাস 1 প্লাস হাফ, তাই তো? তার মানে এল মাইনাস হাফ পর্যন্ত চলে যাবে, তাই তো? যার ফলে এই সরি এন মাইনাস হাফ পর্যন্ত চলে যাবে। তাহলে দেখো জে এর ভ্যালুটা তাহলে কত অব্দি ভ্যারি করবে? দেখো এটা তো পরিষ্কার যে যতগুলো এল থাকবে ততগুলো জে থাকবে, কারণ আমি বলেছিলাম জে ইকুয়াল টু এল মাইনাস হাফ টু এল প্লাস হাফ, মানে কি, যদি এল ইকুয়াল টু 0 হয় ফর এক্সাম্পল, তাহলে জে এর ভ্যালুটা হাফ, কেমন? সুতরাং আমার যতগুলো এল আছে ততগুলোই জে আছে। এল ইকুয়াল টু 0 হলে তার জন্য একটা জে থাকবে, এল ইকুয়াল টু এল মাইনাস 1 থাকলে তার জন্য একটা জে থাকবে। যতগুলো এল ভ্যালু আছে ততগুলো জে ভ্যালু আছে, তার সঙ্গে এস যোগ যা হোক। তার মানে আমার আলটিমেটলি কি হবে? জে ইকুয়াল টু হাফ থেকে এন মাইনাস হাফ পর্যন্ত যাচ্ছে জে এর ভ্যালুটা। আমার কথাটা বুঝতে পারছো? জে এর ভ্যালুটা কত অব্দি যাবে? জে এর ভ্যালুটা যাবে তোমার এল প্লাস হাফ পর্যন্ত যাবে। এল এর ভ্যালুটা কত দূর যায়? এল ভ্যালুটা যায় এন মাইনাস 1 পর্যন্ত, ম্যাক্সিমাম পার্টের দিকে বলছি। এন মাইনাস 1, এন মাইনাস 1 প্লাস হাফ, তার মানে কি এন মাইনাস হাফ পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম ভ্যালু অফ জে। তাই জে এর স্টার্টিং ভ্যালু হচ্ছে হাফ আর এন্ডিং ভ্যালু হচ্ছে এন মাইনাস হাফ। তার মানে কতগুলো জে আছে বলতো? জে আছে তোমার, এটা বেসিক্যালি হাফ মানে কি 1 মাইনাস হাফ বলতে পারো। তার মানে 1, তারপরটা এটা 2 মাইনাস হাফ বলতে পারো, 2 3 করে এটা এন পর্যন্ত আছে। তার মানে হাউ মেনি নাম্বার অফ জে ভ্যালুজ আর দেয়ার? এন নাম্বার অফ জে ভ্যালুজ আর দেয়ার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n হয়, how many total angular momentum is possible?
না n নাম্বার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পসিবল, তাই তো? তার মানে n যদি 1 হয় তাহলে হাউ মেনি নাম্বার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দেয়ার? অনলি 1 ইজ দেয়ার। n যদি 2 হয় তাহলে কতগুলো থাকবে? j ইকুয়াল টু 2 থাকবে। যে ভ্যালুগুলো কি কি হতে পারে সেক্ষেত্রে? হাফ আর 3/2 হবে। আমার কথাটা বুঝতে পারছো? মনে করো n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে j এর ভ্যালুটা স্টার্ট করবে কোথা থেকে? হাফ থেকে স্টার্ট করবে। n ইকুয়াল টু 2 হলে কতগুলো j থাকবে তুমি আগেই জেনে গেছো, n নাম্বার অফ j থাকবে। তাহলে পরে আরেকটা কত হবে? আর পরেরটা হবে 3/2। আর তো থাকবে না, কারণ n ইকুয়াল টু 2 এর জন্য দুটো j ভ্যালু থাকবে, তাহলে হাফ আর 3/2। কেমন? আলটিমেটলি তাহলে মনে করো তুমি একটা স্পেকট্রামের কথা ভাবছো যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে n, তার মধ্যে কতগুলো যে ভ্যালু পসিবল? n নাম্বার যে ভ্যালু পসিবল। তার মানে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে n নাম্বার অফ স্মল লেভেল জড়িয়ে থাকবে যার ভ্যালুগুলো যেগুলো আলাদা, এবং প্রত্যেকটা জে এর জন্য আলাদা আলাদা এনার্জি। কেমন? সুতরাং you will get some sort of splitting of lines due to n value। একটা n এর জন্য কতগুলো স্প্লিটিং পাবে? n নাম্বার অফ স্প্লিটিং পাবে। এবং এইটাকে আমরা বলি ফাইন স্ট্রাকচার স্প্লিটিং। কেন এটাকে ফাইন স্ট্রাকচার স্প্লিটিং বলা হয়? বিকজ এইটা ইট রিলেটেড উইথ ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। কারণ এই স্প্লিটিংটা আসছে বিকজ অফ দ্যাট, এই পার্ট থেকে আসছে, এবং এটা কিন্তু রিলেটেড উইথ ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ফাইন স্ট্রাকচার স্প্লিটিং। অর্থাৎ এন এর যে কোনো ভ্যালুর জন্য কতগুলো তুমি স্প্লিটিং পাবে? এন নাম্বার অফ স্প্লিটিং পাবে। তার মানে আমরা যেমন বলে থাকি যে দুটো লাইনস থাকলে আমরা যেমন বলি ডাবলেট, তিনটে থাকলে ট্রিপলেট, তেমনি যদি অনেকগুলো থাকে তখন আমরা বলি মাল্টিপ্লেট। তার মানে এই যে স্প্লিটিং হওয়ার পরে যে লেভেলস গুলো পেলে সেটাকে বলি আমরা ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেট। কেমন? অর্থাৎ এই মাল্টিপ্লেটটা তৈরি হচ্ছে কেন? বিকজ অফ দি ফাইন স্ট্রাকচার এফেক্ট। এই ফাইন স্ট্রাকচার আসছে কোত্থেকে? বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন টু দা হ্যামিল্টনিয়ান। তার মানে ফাইন স্ট্রাকচারটা ইভলভ করে সিস্টেমে বিকজ অফ দি কারেকশন ডিউ টু দা রিলেটিভিস্টিক এফেক্ট। এটা তোমাকে হাতে করে ঢোকাতে হয়নি, কোনো কিছু দরকার হয়নি, ইট ইজ অলরেডি ইনবিল্ট। এটা বাইরে থেকে কোনো ইন্টারাকশন দেওয়ার প্রয়োজন হয়নি। এটা অ্যাটমের নিজস্ব একটা হাই ভেলোসিটি থাকার জন্য রিলেটিভিস্টিক কারেকশন এসছে, and this correction causes the fine structure splitting। এটা বাইরে থেকে কিছু দরকার হচ্ছে না। তার মানে আমার কি হলো বলতো? তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার একটা কি ব্যাপার হলো, যে আমি যে আমার যে ডিজেনারেসি ছিল, এন এর মধ্যে অনেকগুলো লেভেল ছিল, সেইটা এখন বেরিয়ে আসলো বিকজ অফ দি ফাইন স্ট্রাকচার এফেক্ট। অর্থাৎ degeneracy is automatically removed by the relativistic correction। তার মানে relativistic correction নিলেই তুমি ডিজেনারেসিটা। কিন্তু তোমার কি এটা খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে? না, একদম নয়। কারণটা কি? তোমরা জানো ডিজেনারেসিটা কত থাকে? ডিজেনারেসি হচ্ছে, যদি স্পিনের ব্যাপারটা ধরো তাহলে 2n², আর যদি স্পিনটাকে যদি আমি এখন না ভাবি তাতেও তো n²। তার মানে n ইকুয়াল টু যদি 2 হয় ফর এক্সাম্পল, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম ইন ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি? n ইকুয়াল টু 2, গ্রাউন্ড স্টেট হচ্ছে n ইকুয়াল টু 1। তাহলে n ইকুয়াল টু 2 তে যদি হাইড্রোজেন অ্যাটমটা থাকে, তাই তো, সেক্ষেত্রে তার ফাইন স্ট্রাকচার কতগুলো হবে? n ইকুয়াল টু 2 থাকলে দুটো ফাইন স্ট্রাকচার পাবে। কিন্তু ডিজেনারেসি কত? ডিজেনারেসি হচ্ছে n², তার মানে 4টে থাকা উচিত। কিন্তু 4টে তো লাইন পাচ্ছ না, পাচ্ছ দুটো লাইন। তার মানে তুমি পার্সিয়াল রিমুভাল অফ ডিজেনারেসি ইজ পসিবল। অর্থাৎ তুমি ডিজেনারেসিটা পার্সিয়ালি রিমুভ করলে উইথ দি হেল্প অফ রিলেটিভিস্টিক কারেকশন।
বাকিগুলো কি করে পাবে? বাকিগুলো পেতে গেলে তোমাকে এক্সটার্নাল ইন্টারাকশন ইম্পোজ করতে হবে। ইট মে বি আইদার ইলেকট্রিক ফিল্ড অর মে বি ম্যাগনেটিক ফিল্ড, এবং সেটাকে আমরা নর্মালি ইন টার্মস অফ কি বলি? একটাকে বলে হচ্ছে জিমন এফেক্ট, আর একটাকে কি বলা হয়? একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয়? স্টার্ক এফেক্ট। স্টার্ক। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্টার্ক এফেক্ট, জিমান এফেক্ট দুটি তোমরা জানো, যেগুলো ওগুলো যখন করি তখন আরো আমরা স্প্লিটিংটাকে পাই, তাই তো? তাহলে দেখো যে আমি সোজা কথা এখন আপাতত ফাইন স্ট্রাকচার। আচ্ছা, তোমাকে যদি হঠাৎ করে কেউ প্রশ্ন করে, আচ্ছা ফাইন স্ট্রাকচার যে স্প্লিটিং হয় সেটা কোন ফিল্ড থেকে হয়, কি ফিল্ড অ্যাপ্লাই করলে ফাইন স্ট্রাকচার স্প্লিটিং পাবে? না, একদম কোনো ফিল্ডের দরকার নেই, শুধু রিলেটিভিস্টিক কারেকশনই যথেষ্ট। কেমন? তুমি ফিল্ড দিলে বড় জোর তাদের মধ্যে স্পেসিং গুলো বাড়বে, আর কিচ্ছু হবে না। কারণ তোমরা জীবন এফেক্টে জানো ফিল্ড দিলে বাড়ে, অবশ্যই ফিল্ড সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়, কেমন? কিন্তু স্প্লিটিং তোমার যখন ইলেকট্রিক ফিল্ডের জন্য যখন করো তখন সেটা স্টার্ক এফেক্ট হয়। এনিওয়ে, সুতরাং আমি দেখতে পাচ্ছি যে ফাইন স্ট্রাকচার স্প্লিটিং হতে পারে এবং তার করেসপন্ডিং মাল্টিপ্লেট হতে পারে, এখানে দেখে নেবে তোমরা। আচ্ছা, এইবারে তোমরা দেখো আমি এখানে বেশ সুন্দর কয়েকটা জিনিসপত্র আছে। মনে করো n = 1 লেভেল, মনে করো এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ছিল হাইড্রোজেন অ্যাটমের। যদি রিলেটিভিস্টিক কারেকশন না নাও তাহলে এইটা হচ্ছে লেভেলটা ছিল। রিলেটিভিস্টিক কারেকশন নেওয়ার ফলটা কি হবে জানো? রিলেটিভিস্টিক কারেকশন নিলে obviously it will go downward। আমি তোমাদের একটু আগে বললাম যে এনার্জি ইজ নেগেটিভ অলওয়েজ, তাই তো? তাহলে এইটা নেগেটিভ যদি হয়ে থাকে এটা আরো নেগেটিভ হবে, কারণটা হচ্ছে তার এক্সপ্রেশনটাই তোমাকে বলছে। এই যে ইএন যদি ইটসেলফ নেগেটিভ হয় এটা আরো একটু নেগেটিভ হবে। n = 1 হলে তো এটা 1 হবে বলেই দিলাম। 1 - 3/4 মানে কত? 1/4। জেড আলফা স্কয়ার বাই এন স্কয়ার, এগুলো n = 1 ধরে নিয়েছো। জেড আলফা স্কয়ার ইন্টু ইএন, কেমন? এটা যদি কষে ফেলো, কষে ফেললে দেখবে যে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য করেছে বোধহয়, নিশ্চয়ই কি বলেছে এটা? হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমের জন্য করেছে। আচ্ছা, ফাইন স্ট্রাকচার অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, এক্ষেত্রে দেখো n = 1 এর জন্য তাহলে দেখো কতটা সরে এসছে, এটা 1.46 সেন্টিমিটার এসছে, কেমন? এই যে ব্যাপারটা সরে আসলো, এই সরে আসার ফলটা কি বলতো? ফলটা আসছে কারণ হচ্ছে রিলেটিভিস্টিক কারেকশন। আচ্ছা, n = 1 এর জন্য কোনো স্প্লিটিং তো পেলাম না, পাবো না তো। কারণটা কি? গ্রাউন্ড স্টেটে কোনো স্প্লিটিং হবে না, বিকজ তোমাদের বলেই দিয়েছি তো ফাইন স্ট্রাকচার যে মাল্টিপ্লেট হয় সেই মাল্টিপ্লেটের সংখ্যা হচ্ছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সমান। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n1 হয় তাহলে মাল্টিপ্লেটে কতগুলো লাইন থাকবে? একটাই লাইন থাকবে, এই লাইনটা হচ্ছে এইটা, কেমন? তাহলে রিলেটিভিস্টিক এফেক্ট আসছে না এখানে? অবশ্যই আসছে। তার কারণটা হচ্ছে কি? এনার্জি ইজ নাও ডাউনগ্রেডেড বিকজ অফ দ্য রিলেটিভিস্টিক কারেকশন। তার মানে রিলেটিভিস্টিক কারেকশনের জন্য এই যে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা যেটা আগে তোমার বোর থিওরি অনুযায়ী পেয়েছিলে সেই থেকে এটা ডাউনগ্রেড হয়ে যাবে, কেমন? আচ্ছা, এইবারে চলে এসো n = 2 এর জন্য হাইড্রোজেন অ্যাটমে। n = 2, কিন্তু এই ছবিগুলো না তুমি একটু ভালো করে খেয়াল করবে, আমি এর মধ্যে প্রচুর ফিজিক্স আছে, আমি পরে বলছি। n = 2, n = 2 এর জন্য দেখো এইটা ছিল তোমার বোর থিওরি অনুযায়ী বা তোমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করে এইটা পেয়েছিলে, মনে করো তার ভ্যালুটা কত ছিল? তার ভ্যালু যাই হোক না কেন, n = 2 এর জন্য এই ভ্যালুটা ছিল। আচ্ছা, এখন n = 2 এর জন্য তুমি কি পাবে? দুটো লাইন্স পাবে, বিকজ ইউ হ্যাভ ডাবলেট, অর্থাৎ ফাইন স্ট্রাকচার ডাবলেট পাবে। কেন ডাবলেট পাবে? কারণ n = 2 যেহেতু, সেই জন্য ডাবলেট পাবে। n = 2 এর ডাবলেট কি করে তুমি এক্সপ্লেন করবে? ডাবলেট n = 2 হলে জে এর ভ্যালুটা তোমায় দেখতে হবে। দেখো জে = তাহলে কত হবে? n = 2 মানে কি? n = 2 হলে তোমরা জানো l = কত হতে পারে? l = 0 and 1 হতে পারে, তাই তো? n = 2 যদি হয়, কেমন? আমার কথাটা বুঝতে পারছো তো? n = যদি 2 হয় তাহলে l এর ভ্যালু কি হতে পারে? l এর ভ্যালু 0 থেকে n-1, তার মানে l এর ভ্যালুটা হবে 0 and 1। তাহলে l এর ভ্যালু দুটো পসিবল ভ্যালু আছে, l এর = 0 আর এটা হচ্ছে 1। l যদি 0 হয়
এল যদি 0 হয় তাহলে কি হবে, জে এর ভ্যালুটা হবে, জে এর ভ্যালুটা হাফ হবে, লোয়েস্ট ভ্যালু। কেমন, এল ইকুয়াল টু 0 এর জন্য জে এর ভ্যালুটা হাফ হতে পারে। আবার এটাও তো সম্ভব, এল ইকুয়াল টু 1 যদি হয় হতে পারে 1 মাইনাস হাফ ইজ হাফ, তাই তো? তার মানে 2s হাফ আর 2p হাফ এদের এনার্জি আইডেন্টিক পারে। জে এর ভ্যালুটা আর কি হতে পারে, জে এর ভ্যালুটা হতে পারে হাফ আর 3/2। আমি তো বললাম যে এল এর যেহেতু দুটো ভ্যালু আছে, জে এর ভ্যালু কি হবে, জে এর ভ্যালু হাফ হবে, 3/2 হবে, তাই তো? জে এর ভ্যালু হাফ কি করে আসতে পারে, এল ইকুয়াল টু 0 থেকে যেমন আসতে পারে, এল ইকুয়াল টু 1 থেকেও তো জে এর ভ্যালু হাফ আসতে পারে। কেমন, তাহলে দেখো এল ইকুয়াল টু জেড এস, অন দি আদার জে ভ্যালু, এটা হচ্ছে এল ভ্যালু, এল ইকুয়াল টু 0 এর জন্য এস, এইটাকে বলা হচ্ছে স্পেকট্রোস্কোপিক টর্ম ভ্যালু। কেমন, অর্থাৎ স্পেকট্রোস্কোপিক টার্ম এই জিনিসটাই আমরা বলি, তাই তো? এনিওয়ে, এন এন এস জে এইভাবে লেখা হয়েছে, এন হচ্ছে 2, কেমন, আচ্ছা এস হচ্ছে তোমার কি এল, এন এল জে এইভাবে লেখা আছে বেসিক্যালি। কেমন, সুতরাং যে এই জিনিসটা দেখো 2p হাফ আর 2p 3 হাফ, আমি তোমাদের একটু আগে বললাম যে এনার্জিটা কার উপরে ডিপেন্ড করে এন আর জে এর উপরে, তাই না? এই যে ই অ্যাজ এ ফাংশন অফ এন জে, এল এর ভ্যালু কি হলো তো কিছু জানার দরকার নেই, এস এর ভ্যালু কি হলো জানার দরকার নেই, শুধু জেটা দেখতে হবে তোমাকে কত হলো। তাহলে অবভিয়াসলি জে যেহেতু তোমার দুদিক থেকে আসতে পারে, জে এর ভ্যালুটা হাফ হতে পারে কোন কোন থেকে, এল ইকুয়াল টু 0 থেকে আসতে পারে, এল ইকুয়াল টু 1 থেকে আসতে পারে। যার ফলে এল ইকুয়াল টু 1 থেকে আসা মানে কি পি স্টেট, তাহলে 2p হাফ আর 2s হাফ এই দুটোর এনার্জি আইডেন্টিক্যাল, এবং সেটা একটাই মাত্র স্টেট দিচ্ছে এখানে। আর এইটা হচ্ছে তোমার কত, 2p 3 হাফ, অবভিয়াসলি এটা ডবলেট ফর্ম করছে। তাহলে এই ডাবলেট ফর্ম করছে, দেখো যে এইটা ছিল অরিজিনাল যেটা বোর থিওরি থেকে পেয়েছিলে, কিন্তু যখনই তুমি রিলেটিভিস্টিক কারেকশন দেবে তখন দেখতে পাচ্ছ দুটো দুটো লাইন্স পাচ্ছ, একটা লাইন্স নয়। অ্যাকচুয়ালি আমরা যখন স্পেকট্রাম পেয়েছিলাম না তখন মাল্টিপ্লেট পেয়েছিলাম, কেমন, সেই মাল্টিপ্লেটটা কিছুতেই এক্সপ্লেন করা যায়নি বোর থিওরি দিয়ে, যার ফলে আমাদের তারপরে রিলেটিভিস্টিক কারেকশন দিয়ে দেখা যাচ্ছে যে এই ডাবলেট গুলো আমি এক্সপ্লেন করতে পারছি। কেমন, সুতরাং এই ডাবলেটটা তাহলে দেখো যে এখান থেকে তোমাদের একটা ইনফরমেশন জানার দরকার যে 2s হাফ আর 2p হাফ দে হ্যাভ দ্য আইডেন্টিক্যাল এনার্জি। তুমি ঠিক সিমিলারলি n ইকুয়াল টু 3 এর জন্য কি হবে, n ইকুয়াল টু 3 এর জন্য ট্রিপলেট পাবে। ট্রিপলেটে কি কি পাবে, জে এর তিনটে ভ্যালু পাবে, জে এর ভ্যালু কি কি পাবে, হাফ, 3/2, 5/2 পাবে। হাফ, 3/2, 5/2 পাওয়ার অর্থ হলো এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। হাফ কি করে আসতে পারে, জে এর ভ্যালু এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ একটা 3s হাফ 3p হাফ, এদের দুজনের এনার্জি আইডেন্টিক্যাল। অন দি আদার হ্যান্ড 3p 3 হাফ, 3d 3 হাফ, এদের দুজনের এনার্জি আইডেন্টিক্যাল, কারণ যে ভ্যালুটা 3 হাফ, কিন্তু আরেকটা হবে 3d 5 হাফ, তার এনার্জিটা আলাদা, কারণ এই ট্রিপলেটটা তৈরি হলো। কেমন, তাহলে তুমি বুঝতে পারছো যে 3s হাফ আর 3p হাফ ইত্যাদি এই যে ব্যাপারটা দাঁড়ালো, কেমন, 3s হাফ 3p হাফ 3 ইত্যাদি ইত্যাদি, এদের যে এদের 3s হাফ 3p হাফ এদের এনার্জি আইডেন্টিক্যাল, অন দি আদার হ্যান্ড 3p 3 হাফ এদের এনার্জিটা আলাদা, সরি ডিফারেন্ট। কেমন, সুতরাং এইভাবে তুমি দেখতে পাচ্ছ যে আমরা এইভাবে ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেটটা ফ্রেম করতে পারি ডিউ টু দ্য কারেকশন অফ দি রিলেটিভিস্টিক এনার্জি, রিলেটিভিস্টিক এফেক্ট। কেমন, আচ্ছা এবারে তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে, আচ্ছা এইটা কত দূর যাবে, অর্থাৎ লোয়েস্ট কত এনার্জি হতে পারে, বা এদের মধ্যে গ্যাপ কত হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো ইট ইজ অলসো পসিবল। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এই যে জিনিসটা পাচ্ছো এটা কিন্তু তিনটে এনার্জির যোগফল করেই করা আছে, কথা বুঝতে পারছো? অর্থাৎ কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্মও আছে, তারপরে স্পিন অরবিট কাপলিং টার্মও আছে, আর হচ্ছে ডারউইন টার্ম আছে। কখন কোনটা কাজে আসবে সেটা পরে কথা।
এল ইকুয়াল টু যদি 0 হয়, মানে এস স্টেটের জন্য, তাই তো, এল ইকুয়াল টু 0 যদি হয়, সেক্ষেত্রে তোমার ডারউইন টার্মটা থাকবে, কিন্তু স্পিন অরবিট কাপলিং টার্মটা থাকবে না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আগেই আমাদের ডিসকাস করা হয়ে গেছে। সোজা কথা, আমি যে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নেট এফেক্ট। আলাদা আলাদা করে যদি দেখতে চাও তাহলে দেখবে যে এখানে বোধহয় আলাদা করে দেখিয়েছে। দেখো যে n ইকুয়াল টু 2 এর জন্য, কেমন, এই ডেল্টা ইয়নের ভ্যালুটা কি হতে পারে, ডেল্টা ই টুর ভ্যালুটা কি হতে পারে, ডেল্টা ই থ্রি ভ্যালুটা কি হতে পারে, আর নেট ভ্যালুটা কি হতে পারে, তাই না? ডেল্টা ইয়নের ভ্যালুটা কত, 1.9 সেন্টিমিটার ইনভার্স, এইটার জন্য কত, 0.24 সেন্টিমিটার ইনভার্স, কেমন, এবং এটা কি বেসিক্যালি এটা ওপরে উঠে গেছে, যার ফলে নেট এফেক্টটা তুমি আলটিমেটলি পাবে, সেটা বলে দিয়েছে, সেটা দেখে নেবে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি কি বলতো, যে আমি জাস্ট দেখতে চাই যে এই যে ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেট বানানো হলো, সেই ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেটের যে লেভেলস গুলো আছে, সেই লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কত সেটা বার করতে চাই। অর্থাৎ আমি মনে করো J1, আমি লিখছি মনে করো J1 ইকুয়াল টু n মাইনাস হাফ থেকে J2 ইকুয়াল টু ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেট পুরো অংশটাই, তার মানে আমার কথাটা বুঝতে পারছো? একটা এক্সাম্পল যাই, কোথায় গেল, এইটা বেসিক্যালি কি বলতো, এটা হচ্ছে J ইকুয়াল টু হাফ, তাই তো, এটা J ইকুয়াল টু হাফ, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে J ইকুয়াল টু 5/2, কারণ যেহেতু n ইকুয়াল টু 3, কত কি করে পেয়েছো, 3 মাইনাস হাফ করে পেয়েছো। তার মানে কি, হাফ থেকে n মাইনাস হাফ, যদি nটা যদি জেনারেল ভ্যালু নাও, n ইকুয়াল টু 3 হলে 5/2 হবে, n ইকুয়াল টু জেনারেল ভ্যালু হলে কি হবে, হাফ থেকে n মাইনাস হাফ পর্যন্ত যে ডিস্টেন্স, মানে এনার্জি গ্যাপ, সেটাকে কি বলবে তুমি, দিস ইজ দ্য গ্যাপ অফ দি মাল্টিপ্লেটস বা স্প্রেডিং অফ দি মাল্টিপ্লেটস। অর্থাৎ এনার্জি স্প্রেডিং অফ দি মাল্টিপ্লেটস কি হবে, তার লোয়েস্ট যে ভ্যালুটা কত হবে, হাফ, আর ম্যাক্সিমাম যে ভ্যালুটা কত হবে, n মাইনাস হাফ। তাহলে সেইটাই এখানে করা হয়েছে। দেখো দেখো জে টু ইকুয়াল টু হাফ, অর্থাৎ হাফ থেকে n মাইনাস হাফের মধ্যে যে এনার্জির গ্যাপ, সেটা কত হবে, জাস্ট বসিয়ে দাও, আর কিছু করার নেই, এখানে বসিয়ে দাও, এনার্জির এক্সপ্রেশন তো জানা আছে, সরি, জে ইকুয়াল টু হাফ বসাবে, আর একবার n মাইনাস হাফ বসাবে, জে এর ভ্যালুটা, কেমন, জে ইকুয়াল টু হাফ লোয়েস্ট এনার্জিটা, আর একটা জে ইকুয়াল টু n মাইনাস হাফ, করে দুটোর গ্যাপ যদি বার করো, করলে আলটিমেটলি সেটাই হচ্ছে এনার্জি গ্যাপ বিটুইন দ্য লোয়েস্ট পার্ট অফ দি মাল্টিপ্লেট অ্যান্ড দি ওপরে সবচেয়ে যে হাইস্ট পার্ট অফ দি মাল্টিপ্লেট, অর্থাৎ কিনা স্প্রেডিং অফ দি মাল্টিপ্লেট, তাই তো, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু আর হাইস্ট ভ্যালুর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা তুমি পেয়ে যাবে এরকম আলফা স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 n মাইনাস 1 বাই টুয়াইস n4, অবভিয়াসলি n নট ইকুয়াল টু 1 এর জন্য এটা, কারণ n ইকুয়াল টু 1 এর জন্য তো মাল্টিপ্লেট ফর্মই করবে না, কেমন। সুতরাং আলফা স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 n মাইনাস 1 বাই টুয়াইস n টু দি পাওয়ার 4। সো দিস ইজ দ্য কি বলবে এটা, টু এক্সট্রিম কম্পোনেন্টস অফ এ ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেট, মানে হাইস্ট কম্পোনেন্ট আর লোয়েস্ট কম্পোনেন্ট, এদের মধ্যে যে পার্থক্য। আচ্ছা, এটা ছাড়াও আমরা বের করতে পারি প্রত্যেকটা যে মাল্টিপ্লেট তৈরি হয়েছে তাদের মধ্যে গ্যাপটা বের করতে পারি, সেই গ্যাপটা কত, J1 ইকুয়াল টু L প্লাস হাফ থেকে J2 ইকুয়াল টু L মাইনাস হাফ, এটা যদি বার করো, কেমন, অর্থাৎ কিনা কি করে বার করছো, L প্লাস হাফ আর L মাইনাস হাফ থেকে বার, বেসিক্যালি তুমি দুটোর জন্য যদি পার্থক্য তৈরি করার চেষ্টা করো, তাহলে এখান থেকে বুঝতে পারছো, আমি মনে করি এই দুটোর মধ্যে গ্যাপ বার করছি। এই দুটোর মধ্যে গ্যাপ বার করার অর্থ কি বলতো, এইটাকে যদি L মাইনাস হাফ বলো, এটা অবভিয়াসলি L প্লাস হাফ হবে, কেমন। সুতরাং সোজা কথা, এল এর পার্থক্য হবে, কেমন, কারণ এখানে বুঝতে পারছি এটা 3/2 যে ভ্যালু, এটা কোথায় লেখা আছে, এই যে L ইকুয়াল টু 1, এখানে L ইকুয়াল টু, এক পার্থক্য হয়, এল এর এক পার্থক্য মানে কি, যে তাহলে কি হবে, যে হচ্ছে L মাইনাস হাফ থেকে L প্লাস হাফ, যাতে করে এল এর পার্থক্যটা এক হয়, L মাইনাস হাফ থেকে L প্লাস হাফ, এনার্জিকে
2 equal to L minus half থেকে J2 equal to L plus half. So this is the energy gap between two consecutive member of the multiplex. দুটো পর পর মেম্বারের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে আলফা স্কয়ার Z to the power 4 H cube this. আমরা বুঝতেই পারছো যে এনার্জি গ্যাপ বিটুইন টু কনসিকিউটিভ মেম্বার অফ দি মাল্টিপ্লেক্স সেটা হচ্ছে আলফা স্কয়ার Z to the power 4 ইত্যাদি ইত্যাদি। এবং অবশ্যই এটা তোমার কি ফাইন স্ট্রাকচারের সাথে স্কোয়ার প্রপোর্শনাল। তুমি বুঝতে পারছো জিনিসটা ভীষণ ছোট, অবভিয়াসলি এই ভ্যালুগুলো অবশ্যই ছোট, স্টিল ইউ ক্যান হ্যাভ সাম ভ্যালু, কেমন? সুতরাং এখান থেকে বুঝতে পারছো যে ইট ক্যান ফর্ম দ্য ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেক্স এবং তাদের গ্যাপ ইত্যাদি আমরা বের করতে পারি। আচ্ছা, আমি এখানে একটু রেস্ট নিই, কারণ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ইউর কোয়েশ্চেনস ফার্স্ট। তোমাদের কি কোয়েশ্চেন আছে এখন কিছু? আছো তো সব নাকি? কে কজন আছো দেখি? আচ্ছা ঠিক আছে। নন্দিনী কিছু বলবে? নন্দিনী এটা খুলে রেখেছো? নন্দিনী কেটে করেছে নাকি? নন্দিনী নো, নন্দিনী নেই। আচ্ছা, এনি কোয়েশ্চেন তোমাদের কেউ? স্যার ডারউইন টার্মের জায়গাটা একবার বলবেন আর একবার? এই ডারউইন টার্ম তো আমি তোমাদের ডিরাইভ করে দিইনি। ডারউইন টার্মে আমি বলেছিলাম কি বলতো, ডারউইন টার্মে বলেছিলাম যে আমরা যে ওয়েভ ফাংশনটাকে ভাগ করে নিয়েছি। আচ্ছা, আমি বইটা তো রয়েছে, তুমি কি ওই আমি ডিরাক থিওরি থেকে করব? ও নাকি তুমি কারেকশনটা দেখতে চাইছো? অর্ণব কি জানতে চাইছো? কোনটুকু জানতে চাইছো? এই কারেকশনের জন্য কি করলাম নাকি না? কারেকশন ডারউইন টার্ম কারেকশনের জন্য, তাই তো? কারেকশনটা কি করে করলাম? বেশ, আমি করিনি, বইতে করা আছে। আমি বললাম যে আর ইকুয়াল টু যদি 0 হয় তবে ডারউইন টার্মটা সারভাইভ করবে, কারণ ডেল্টা ফাংশন হচ্ছে এমন একটা কালপ্রিট যে এটা সারভাইভ করবে অনলি ফর আর ইকুয়াল টু 0। কেমন? আর ইকুয়াল টু 0 সেটা বেসিক্যালি তোমার দেখবে যে আর ইকুয়াল টু 0 এর জন্য একটা প্রবলেম তৈরি হয় হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে, এবং যার ফলে আমরা আর একটা মাল্টিপ্লিকেশন করে ওয়েভ ফাংশনটাকে ম্যানেজ করে থাকি। এবং আর ইকুয়াল টু 0 তে যে ওয়েভ যেটা হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল, মানে সোজা কথা তোমার আর ইকুয়াল টু 0 মানে ওটা করেসপন্ড করে এল ইকুয়াল টু। এটাই তোমাদের হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবার সময় আমরা বলে থাকি। আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে এল ইকুয়াল টু 0 ইন আদার ওয়ার্ডস। এবং ইলেকট্রোডাইনামিক্সেও বোধহয় আমার একটা সুযোগ ছিল বলার, কিন্তু সেটা হয়নি বলা। এল ইকুয়াল টু 0, কেমন? এল ইকুয়াল টু 0 তার মানে কি? এটা স্ফেরিক্যাল, অর্থাৎ তোমার যে কি বলে ওটা তোমাদের এগুলো কি বলে, অরবিটাল বলে, তাই তো? এল ইকুয়াল টু 0 এর জন্য এস অরবিটাল, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল, রাইট? এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 0। আমি কথাটা আমার খেয়াল করো, আর ইকুয়াল টু 0 হলে তবে ডারউইন টার্ম থাকবে। আর ইকুয়াল টু 0 হলে তোমার হাত পা বাঁধা, এল ইকুয়াল টু 0 ধরতেই হবে। তাহলে এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তখন অবভিয়াসলি তার করেসপন্ডিং যে করেসপন্ডিং যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন কি হবে? এল ইকুয়াল টু 0 মানে এন এল এম, এই তো তোমার ওয়েভ ফাংশন। এটাই তোমার স্পেশাল পার্ট অফ দি ওয়েভ ফাংশন। আমি স্পিন নিয়ে ভাবছি না, কারণ এটা তো স্পেসের ফাংশন বেসিক্যালি। তার মানে স্পেশাল পার্টের ওয়েভ ফাংশন তোমার দরকার। সেই স্পেশাল পার্টের ওয়েভ ফাংশন কি হবে? সাই এন এল এম এল, তাই তো? এনটা কত? এন যাই হোক, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল তাহলে কি? এলটা তো তুমি ফোর্স করেছো এল ইকুয়াল টু 0, তাহলে এল ইকুয়াল টু 0। অবভিয়াসলি এম এলটা কত হবে? প্রজেকশন। এল যদি 0 হয় তার প্রজেকশনও 0 হয়, তাহলে সাই এন 0 0, অবভিয়াসলি এটাও সাই এন 0 0। তার এটা হলো ডেল্টা আর। এইবারে কি হবে? ডেল্টা আর তো আইদার 1 না হলে 0, তাহলে যেটা 1 হলো তখন সাই এন 0 0 তার মড স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আদারওয়াইজ আর যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এটা 0 হয়ে যাবে সব সময়, আর ইকুয়াল টু 0 হলে এটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে তোমার কি হবে? এটা প্রজেকশন হয়ে গিয়ে
মড স্কোয়ার হয়ে যাবে ওয়েভ ফাংশনে। এই ওয়েভ ফাংশন সাই n00 ওয়েভ ফাংশনের মড স্কোয়ার, এটা আমাদের জানা আছে, এটা আমি তোমাদের বলে দিইনি। এটা হাইডেগার অ্যাটমের যে ওয়েভ ফাংশন সাই n00 সেই ভ্যালুটা, আচ্ছা এখানে বলে দিয়েছে কোথা থেকে পেয়েছে ওয়েভ ফাংশনটা, বলেছে 3.60, কোথায় আছে কে জানে, দেখে নেবে। আচ্ছা যাও, এই ওয়েভ ফাংশনটা সাই কোথায় আছে আমার কাছে, কোনো বুঝতে হবে কত কত যেন, আচ্ছা লেখা আছে যখন একটা চেক করে দেখি। 3.60 কোথায় হতে পারে? ওকে ওকে, এই দেখো সাই n00 বের করে দিয়েছে এখানে, কেমন? সাই n00 হচ্ছে তোমার z³/π mu³ n³ অনলি স্টেট, কেমন? এখানেই তোমার এক্সপ্লেন করেছে কেন স্টেট হবে, বুঝতে পেরেছো অর্ণব? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ওয়েভ ফাংশনের মড স্কয়ার, আর কিছু নয়, আমি এটা করে দিই তোমাদের, এখানে করে দেওয়া আছে এখানে, কেমন? এই যে ওই r=0 এই অ্যাভয়েড করার জন্য গুণ করে নিয়েছে, ওই জন্য আমি যেটা বলছিলাম, এটা তোমাদের কোন স্টেজে হয়? বিএসসি তে হয়ই তো, হাইড্রোজেন পড়ো না বিএসসি তে? হাইড্রোজেন তো তোমার ওই প্রবলেমটা আছে, কেমন? আমি আবার ফেরত যাই, কত ছিল 200। আচ্ছা এনি আর কিছু কোশ্চেন আছে তোমাদের, তারপর আমি এগোবো। ফাইন স্ট্রাকচার মাল্টিপ্লেক্স, ওকে। আর কোশ্চেন আছে? কি হয় কোশ্চেন কোশ্চেন পাবে না, যাক তাহলে আমি আরেকটু পড়াই তো নাকি? নাকি থাক, আজকে পড়ানো থাকে, ভালো লাগছে না পড়াতে আজকে। আচ্ছা এই শোনো, আজকে আমি ছেড়ে দিচ্ছি, কেমন? কালকে আমি তো পড়াচ্ছি কাল। আচ্ছা আরেকটা কথা, যে এখানে কোয়ান্টাম ইলেকট্রনিক্সের ছেলে মেয়ে তো রয়েছে, ও অভিষেক তুমি বোধহয় একটা মেল ইয়ে করেছো, হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছো তাই না? কি বাবা, এরা কথা বলে না কেন, কি গো সব কি অন করে দিয়ে কেটে পড়ে নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো, কাকে পড়াচ্ছি তাহলে? অভিষেককে পেলাম না, নন্দিনীকে পেলাম না, কি ব্যাপারটা কি? আচ্ছা আচ্ছা, কোয়ান্টাম ইলেকট্রনিক্স এর কারা আছো, দু একজন আছো কেউ যার সাথে কথা বলতে পারি? হ্যাঁ স্যার। কুন্তলা, আচ্ছা হ্যাঁ স্যার আছি। হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি আছো, আচ্ছা সবাই আছো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি অভিষেককে খোঁজ করলাম, পেলাম না। অভিষেক একটা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে দুপুর বেলায় ক্লাস করতে কষ্ট হচ্ছে না, একদম আমার মনের কথা বলেছে ঠিকই, কারণ আমিও এত ঘুম পেয়ে যা ক্লাস করতে গেলে। সকালবেলা তোমরা ক্লাস করতে গেছো শনিবার করে, তাই তো? স্পেশাল পেপারের যে ক্লাস, সেই ক্লাসটা অভিষেক বলতে চেয়েছে যে যদি আমরা শনিবারে করি তাহলে কি অসুবিধা আছে কিনা। না আমি তো খুব খুশি মনেই রাজি। হ্যাঁ স্যার, শনিবার একটা আর ওই সোমবার আমাদের 10:30 থেকে ক্লাস থাকে, তো 9:30 থেকে 10:30 একটা। 9:30 থেকে 10:30 একটা, আচ্ছা আমার, ও হ্যাঁ তাহলে তো করতে পারি, নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা সোমবারে তো আমার এমনি ক্লাস থাকে। আচ্ছা আর কোনোদিন সকালবেলা পাওয়া মুশকিল তো, তাই না? আচ্ছা সোমবারের বিকেলটা তাহলে তোমরা অফ করতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা বুধবারটা থাকবে, তাও হ্যাঁ যদি সকালের দিকে যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায় তাহলে তো করবো, কিন্তু তোমাদের তো বোধহয় সব একসাথে পাওয়া মুশকিল। ঠিক আছে তাহলে তাই থাকবে। পরের সোমবারে আমি সকাল 9:30টায় ক্লাস নেবো তাহলে, তাই তো?
ঠিক আছে? হ্যাঁ স্যার আর কালকে আমি এমনিতেই অ্যাটমিক ফিজিক্সের ক্লাসটাই করব। আজকে আর পড়াতে ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, শ্রেয়সী আর কি বলে রাজেশ কোথায়, তারা আছে? শ্রেয়সী, কালকে তুমি আসছো? হ্যাঁ স্যার কালকে কটায় যাবো বলুন? তোমার খুশি মতো এসো, আমার ডিপার্টমেন্ট তো খোলা রে বল, তুমি যখন খুশি আসবে তুমি চলে আসবে। ঠিক আছে আর স্যার। রাজেশ বোধহয়, তাও কালকে রাজেশ, কি তুমি আসছো কালকে? রাজেশ কোথায়, নেই বোধহয়। আচ্ছা, তা শ্রেয়সী তুমি চলে এসো তাহলে, 10:30টার ভিতরে তো ক্লাস নেবো, তারপরে তুমি এসো 11টা নাগাদ চলে এসো। ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, রাজেশ কবে আসবে ও বলে দেবে কোন, তাহলে কবে আসবে, ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে অফ করে দিচ্ছি, তোমরা অফ হয়ে যাও যদি কোনো কোয়েশ্চেন না থাকে। ওকে স্যার। স্যার হ্যালো বলো। হ্যাঁ বলো। স্যার, বলছি অ্যাটমিকের আপনি একটা ওই সমস্যা। কোয়েশ্চেন পেপার মতো দেবেন তো, মানে ওই যেমন প্রত্যেকটা পেপারই দেন একটা করে, তো এবারও সেরকম কি দেওয়া হবে? মানে আগেই কোশ্চেন চাও তাই তো, পরীক্ষার জন্য? না স্যার, বেশ চালাক এটা হয়ে গেছো। মোটামুটি স্যার এপ্রিলটা তো স্টার্ট হলো, সেই জন্য বলছি আর কি। 1 মাস মোটামুটি হলো পড়ানো, তারপরেই বলছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 পাবে, পাবে, ঠিক সময় মতোই পাবে। আচ্ছা আমি ঠিক দেখি আছে। কি পড়াতে পারছি। কেমন, আর কয়েকটা দিন পড়াবার পরে তো আমি দিয়ে দেবো। অভিষেক এসে হাজির হয়েছে তাই তো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমরা বলেছিলাম যে বুধবারের ক্লাসটা